বলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী যে 1 কোটি নাম বাদ হয়ে যাবে ভোটার তালিকা থেকে। উনি জানলেন কি করে 1 কোটি নাম বাদ হয়ে যাবে? আর কেন 2002 সালের তালিকা কেন? 1.5 বছর আগে তো একটা ভোটার তালিকা নিয়ে ভোট হয়েছে, সেই ভোটে তো বিজেপির এমএলএরা নির্বাচিত হয়েছেন, বিজেপির এমপিরা নির্বাচিত হয়েছেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন সেই ভোটার তালিকায়। তাহলে আজকে নরেন্দ্র মোদী বলুন যে তার ওই নির্বাচনটা অবৈধ। ভোটার লিস্টের যে রিভিশন সেটা তো এই প্রথম হচ্ছে না, এর আগেও হয়েছে। এর আগে সব নির্বাচন কমিশনার যখন ক্ষমতায় ছিলেন প্রতিবার বিভিন্ন সময় ভোটার তালিকার রিভিশন হয়েছে। কিন্তু একটা জিনিস আপনারা কেউ লক্ষ্য করেছেন কিনা জানি না, এর আগের বারেরগুলোর থেকে এবারের তফাৎ। এর আগের বার যখন ভোটার তালিকা রিভিশন হয়েছিল তখন কোনো রাজনৈতিক দল বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমানদের তাড়াবো, এখানেও তো রোহিঙ্গা আছে, এখানেও তো অনুপ্রবেশকারী আছে, হ্যাঁ সহি হিন্দু ছাড়া আর কেউ ভোটার তালিকায় থাকবে না, এইসব হুঙ্কার দেয়নি। ফলে এদের এই হুঙ্কার থেকে পরিষ্কার হয়ে যায় যে এই যে রিভিশনের নামে আসলে কি করতে চাইছে নির্বাচন কমিশন। এখন দেখুন, ভোটার তালিকা রিভিশন করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের। এর দায়িত্ব তো অমিত শাহকে কেউ দেয়নি, কেউ দেয়নি অমিত শাহকে এই দায়িত্ব। বা অমিত শাহর যারা চালা চামুন্ডা, এই ধরুন যেমন শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার, এদেরও কেউ দেয়নি। তো এসআইআর করে নির্বাচন কমিশন কাকে রাখবে কাকে বাদ দেবে সেটা এরা বলে দিচ্ছেন কেন? মানে এদের তাহলে কি আমরা এটা ধরে নেবো যে এরা যা বলবেন, এরা যা চাইবেন, এরা যাদের রাখতে চাইবেন, মানে এরা যারা এদের ভোট দেবেন না তো তাদের রাখতে চাইছেন, যে এরা যাদের রাখতে চাইবেন তারা ছাড়া এই দেশের প্রান্তিক শ্রমজীবী মানুষ, গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, এদের রাখা যাবে না? এটাই কি এরা বলে দিচ্ছেন? এবং এরা কেন বলবেন? নির্বাচন মানে ভোটার তালিকা রিভিশনের আগে এরা কেন বলতে থাকবেন? এরা কি করে জানলেন যে কে থাকবে কে থাকবে না? বলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী যে 1 কোটি নাম বাদ হয়ে যাবে ভোটার তালিকা থেকে। উনি জানলেন কি করে 1 কোটি নাম বাদ হয়ে যাবে? এই কাজটা তো নির্বাচন কমিশনের। অমিত শাহ শুভেন্দু অধিকারীরা এটা বলতে পারেন না, এটা এদের কাজ নয়। ফলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে এদের কথাবার্তায় যে আসলে ভোটার তালিকা রিভিশনের নাম করে এরা এনআরসিটা করতে চাইছে। আপনারা ভেবে দেখুন, বিহারে হলো, পশ্চিমবঙ্গে হলো, আসামে কেন হচ্ছে না এনআরসি? আসাম তো সীমান্তবর্তী একটি, বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী একটি রাজ্য, আসামেও তো ভোট আছে সামনের বছর। আসামে কেন এসআইআর হচ্ছে না? আসামে কি অসুবিধাটা কি? বিজেপি শাসিত রাজ্য বলে আসামে এসআইআর হবে না? আসামে কেন হচ্ছে না এসআইআর? আর এসআইআর এর লক্ষ্যটা কি? এরা বারবার পরিষ্কার করে দিচ্ছেন এসআইআর এর লক্ষ্য। এসআইআর এর লক্ষ্য, মূল লক্ষ্য হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়কে তার ভোটাধিকার কেড়ে নাও, তার সাংবিধানিক অধিকার কেড়ে নাও, তার নাগরিক অধিকার কেড়ে নাও, তাকে একদম অনাগরিক করে দাও। ঠিক এটা দেখবেন। এবং এটা করতে গিয়ে এরা কিন্তু গ্রামীণ প্রান্তিক শ্রেণীর যে মানুষগুলো আছে, হিন্দু জনগোষ্ঠী, তারা মতুয়ারা ইত্যাদি রাজবংশী, এদের ওপরেও হাত তুলে দিচ্ছে। এটা দেখবেন এই যে এথনিক ক্লিনজিং বলে এটাকে, যে একটা জনগোষ্ঠীকে আমি নিশ্চিহ্ন করে দেবো আমার দেশ থেকে। এটা ঠিক 1930 সালে হিটলার এটা করেছিলেন জার্মানিতে, 1930-এর দশকে, যে ইহুদিদের একদম সাফ করে দাও জার্মানি থেকে। উনি বারবার বলতেন যে জার্মানি হবে ইহুদি মুক্ত, এখানে ইহুদিরা থাকবে না। উনি তাদের গ্যাস চেম্বারে ঢোকাতেন। এখানেও ঠিক একই কথা এরা বলে যাচ্ছে যে সব মুসলমান নাকি বাংলাদেশি, সব মুসলমান নাকি রোহিঙ্গা। কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে একটি তথ্য দিয়েছিল, তাতে বলেছিল সারা ভারতবর্ষে, মানে হলফনামা দিয়ে কেন্দ্র সরকার জানিয়েছিল যে সারা ভারতবর্ষে রোহিঙ্গাদের সংখ্যা হচ্ছে 40,000-এর মতো, আর পশ্চিমবঙ্গে রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 120। আর শুভেন্দু অধিকারীরা বলছেন এখানে নাকি লক্ষ লক্ষ কোটি কোটি রোহিঙ্গায় ভরে গেছে। কোথা থেকে সব তথ্য আছে? অনুপ্রবেশকারী কত কেন্দ্র সরকার আজ অব্দি জানাতে পারেনি। সুপ্রিম কোর্টেও তারা হলফনামা দিয়ে জানাতে পারেনি যে অনুপ্রবেশকারী কত। এরা বলছেন লক্ষ লক্ষ কোটি কোটি অনুপ্রবেশকারী। হাওয়ায় কথা বললে তো হবে না, কারা অনুপ্রবেশকারী? যে দেশ ভাগের সময়, আপনারা যদি ইতিহাস দেখেন, দেশ ভাগের সময় একটা বড় সংখ্যক মুসলিম জনগোষ্ঠী কিন্তু পাকিস্তানে যাননি, তারা ভারতবর্ষে থেকে গেছেন। প্রজন্মের পর প্রজন্ম তারা ভারতবর্ষে থেকেছেন, ভারতীয় নাগরিক তারা, ভারতের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছেন। তাদের আজকে আমরা বলবো যে তারা অনুপ্রবেশকারী, তারা বাংলাদেশি, তারা পাকিস্তানি? মানে একটা অদ্ভুত ধারণা তৈরি করে দিচ্ছে এরা যে, এবং এটাই হচ্ছে এথনিক ক্লিনজিং,
যে সংখ্যালঘু জনগোষ্ঠী যারা আমাদের সমর্থন করবে না, বুঝতে পারছে বিজেপি নেতৃত্ব, তাদের বাদ দিয়ে দাও, তাদের সমস্ত অধিকার কেড়ে নাও। একটা মানুষের যদি ভোটাধিকার চলে যায়, সে যদি দেশের নির্বাচনী পদ্ধতিতে প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে, তাদের নাগরিক অধিকারটাই চলে গেল, তার তো সাংবিধানিক সমস্ত অধিকার চলে গেল, সে তো বেনাগরিক হয়ে গেল। সে কোন দেশের নাগরিক তাহলে? এবং এটা শুধু যে করতে গিয়ে যে শুধু সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর আঘাত আনছে তা নয়। আপনারা আসামের দিকে তাকান, আসামের যে ওই যে ডিটেনশন ক্যাম্প করেছিল, সেই ডিটেনশন ক্যাম্পে কারা সংখ্যাগরিষ্ঠ ছিল? হিন্দু জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ সেখানে ছিল, সেখানে ডিটেনশন ক্যাম্পে। এবং এখানেও তো মতুয়ারা আতঙ্কে ভুগছেন কেন? কারণ উত্তর 24 পরগনায় বা নদিয়া ইত্যাদি জেলায় যদি মতুয়াদের দেখেন, এদের একটা বড় জনগোষ্ঠী, তারা কিন্তু বাংলাদেশ থেকে এসছেন। এবং এদের কাছে কিন্তু আপনি যদি এদের বলেন যে তোমার বাবার জন্মের শংসাপত্র দেখাও, অমুক দেখাও, তমুক দেখাও, এরা কিন্তু এগুলো দেখাতে পারবেন না। এবং এদের বলছে না যে সিএ ক্যাম্পে আসুন, আমরা করে দেবো, এটা একটা ফাঁদ। যেই সিএ ক্যাম্পে আপনি ফর্ম ফিল আপ করবেন, আপনি নিজেই ঘোষণা করে দিলেন যে আমি ভারতের নাগরিক নই। তখন এই প্রশ্ন উঠবে যে আপনি ভারতের নাগরিক নন, তাহলে আপনি ভারতের ভোট প্রক্রিয়ায়, নির্বাচন প্রক্রিয়ায় এতদিন অংশ নিয়েছেন কেন? কেন আপনার ভোটার কার্ড ছিল? কেন আপনি এই সরকারি সুবিধাগুলো নিয়েছেন? ইত্যাদি নানা রকম প্রশ্ন উঠবে। তখন এরা বেআইনি কাজের জন্য অভিযুক্ত হয়ে যাবেন। এবং এরা নিজেরাই এদের এই যে সিএ ফর্ম ফিল আপ করছে, এদের তো ট্র্যাপে ফেলা, একটা ফাঁদে ফেলা, যে তোমরা স্বীকার করে নাও যে তোমরা ভারতের নাগরিক নও, ছিলে না, এখন তোমরা ভারতের নাগরিক হতে চাইছো। এখন এরপর যদি এদের সিএ এই যে আবেদনটা গৃহীত না হয়, এই যে মানুষগুলো, এই মতুয়া সম্প্রদায়ের মানুষগুলো কোথায় যাবে? কিন্তু আপনি মতুয়া সম্প্রদায়ের কথা বলছেন, অন্যদিকে শান্তনু ঠাকুর বলছেন যে মতুয়া সম্প্রদায়ের একজনের নামও যদি সেই ভোটার তালিকা থেকে বাদ যায়, তিনি নিজে তাদের ভোটার নতুন আইডি কার্ড দেন। শান্তনু ঠাকুর আইডি কার্ড দেওয়ার অধিকারী নন। আইডি কার্ডটা দেয় এবং সেটা নির্বাচন কমিশন দেয়, ভোটার আইডি কার্ড। শান্তনু ঠাকুর দিতে পারেন না। শান্তনু ঠাকুর কার্ড নিয়ে, শান্তনু ঠাকুরের যেসব কার্ড বিলি করেছিলেন, ওই নিয়েই তো প্রশ্ন উঠেছে। অনেক কথা হলে বলেন, এই যে আতঙ্কে একজন মানুষ আত্মহত্যা করলেন, এই মানুষটার মৃত্যুর দায় কে নেবেন? শান্তনু ঠাকুর নেবেন না শুভেন্দু অধিকারী নেবেন? তার মৃত্যুর পর কালকে থেকে, সন্ধেবেলা থেকে তথাগত রায়, সজল ঘোষের মতোই সব মানে কি বলবো, মানে কুৎসিত ভাষা যারা বলেন, সেই সব বিজেপি নেতারা সেই মৃত্যু নিয়ে রঙ্গরসিকতা করে যাচ্ছেন, নানা রকম কথাবার্তা বলছেন, বাজে কথাবার্তা বলছেন। সহানুভূতি নেই এদের মানুষের প্রতি। আমরা নোটবন্দির সময় দেখেছি কত মানুষ লাইনে দাঁড়িয়ে, কত মানুষের মৃত্যু হয়েছিল। আমরা কোভিডের সময় দেখেছি এরা বলছে যে জনগণনা নাকি কোভিডের জন্য করা যায়নি। আরে কোভিডের জন্য তুমি জনগণনা করতে পারলে না, অথচ কোভিডের সময় তুমি নির্বাচনটা করতে পারলে। কোটি কোটি টাকা খরচা করে বিজেপির নেতারা প্রচার করতে পারলো, ডঙ্কা বাজিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারলেন, শুধু জনগণনাটা করা গেল না। আজকে যদি জনগণনাটা করা থাকতো তাহলে এইসব প্রশ্ন উঠতো না। আর কেন 2002 সালের তালিকা কেন? 1.5 বছর আগে তো একটা ভোটার তালিকা নিয়ে ভোট হয়েছে, সেই ভোটে তো বিজেপির এমএলএরা নির্বাচিত হয়েছেন, বিজেপির এমপিরা নির্বাচিত হয়েছেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন সেই ভোটার তালিকায়। তাহলে আজকে নরেন্দ্র মোদী বলুন যে তার ওই নির্বাচনটা অবৈধ। তার নির্বাচনটা এমনিতেই অবৈধ, প্রমাণ হয়ে যাচ্ছে যে ভোট চুরি করে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো আজকে বলুন তার নির্বাচনটা অবৈধ কেন? মাত্র 1.5 বছর আগে একটা ভোটার তালিকায় নির্বাচন হয়েছে, কেন সেই ভোটার তালিকায় নির্বাচন হবে না? কেন 2002-এর ভোটার তালিকাটাই ধরতে হবে? পুরো ব্যাপারটা হচ্ছে আসলে বাঙালির ওপর একটা আঘাত। এই আঘাতটা নানাভাবে হচ্ছে। এই দেখুন, এই এখন তো এসআইআর, তার আগে গত কয়েক মাস ধরে কি হচ্ছিল? বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছিল, বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর। কেন আক্রমণ হচ্ছে? আর বাংলা ভাষায় কথা বলে। অদ্ভুত। এখন এই আক্রমণগুলো হচ্ছিল, এটা কি বাঙালিদের ভয় পাইয়ে দেওয়া, আতঙ্কিত করে দেওয়া, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আতঙ্কিত করে দেওয়া। এরপরে এলো এসআইআর, এবং এই যে নির্বাচন কমিশন এসআইআরের নামে একটা এনআরসির মতো কাজ প্র্যাকটিক্যালি করছে। নির্বাচন কমিশন তো কারণ নাগরিকত্ব নির্ধারণ করতে পারে না। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সেই সাংবিধানিক অধিকার কেউ দেয়নি। এই যে নির্বাচন কমিশন এই নাগরিক এসআইআরের নামে একটা প্রায় এনআরসি করছে, বকলমে এনআরসি করছে। এটা তো করছে শুধুমাত্র বিজেপির নির্দেশানুসারে। নির্বাচন কমিশন তো তার তো আর কোনো নিরপেক্ষতা নেই, বিশ্বাসযোগ্যতাও নেই। অনেক দিন আগে তারা নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। বিজেপির যেমন অনেকগুলো শাখা সংগঠন আছে না, ওই
আরএসএস, বিজেপি, নানা রকম শাখা সংগঠন, এই বিভিপি, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, নির্বাচন কমিশন ওরকম একটা নির্বাচন পরিষদ, তার মাথায় এরকম একটা গণেশ কুমারের মতো লোক বসানো হয়েছে। ফলে এই যে একটা বিপজ্জনক দিকে দেশের মানুষকে একটা কল্যাণকামী রাষ্ট্রের সরকার কি করে? দেশের মানুষকে আতঙ্কিত করে না, সে দেশের মানুষকে নিরাপত্তা দেয়, দেশের মানুষকে তার নাগরিক অধিকারগুলো প্রদান করে। আর এখানে আমরা কি দেখছি? দেশের মানুষকে আতঙ্কের দিকে ঠেলে দাও। একবার ওই নোটবন্দি করেছে, আবার এই এখন একবার দেশের মানুষকে আতঙ্কিত করে তোলো, দেশের মানুষকে নিরাপত্তাহীনতায় ঠেলে দাও, দেশের মানুষের নাগরিকত্ব, যে মানুষগুলোর ভোটে 1.5 বছর আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, সেই মানুষগুলোর নাগরিকত্ব নিয়ে আজ তিনি প্রশ্ন তুলছে। বিজেপির তো 12টা এমপি এদেরই ভোটে জিতেছিল। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে তো মুসলমানরা শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছিলেন। আজকে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলুন শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রামের মুসলমানরা ভারতীয় নয়, বলতে পারবেন? তো এই মানুষগুলোর ভোটে 1.5 বছর আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন, বিজেপির 12টা এমপি হলো, আর আজকে বলছেন যে আমরা ওই ভোটার তালিকা মানি না। তার মানে তোমরাও তো অবৈধভাবে ক্ষমতায় আছো। এই যে একটা মানে ফ্যাসিস্ট কায়দা, এই যে উগ্র জাতীয়তাবাদ তো ফ্যাসিজমের জন্ম দেয়। এটা রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন, এটা B.R. আম্বেদকর বলে গিয়েছিলেন, সুভাষচন্দ্র বলেছিলেন। এই যে উগ্র জাতীয়তাবাদের আর এই যে ফ্যাসিস্ট একটা প্রচেষ্টা, আক্রমণ, এটাকে যদি ভারতবর্ষের জনগণ এখন প্রতিহত করতে না পারে, তাহলে ভারতবর্ষ হিটলারের জার্মানি হবে। নরেন্দ্র মোদীরা ভারতবর্ষকে হিটলারের জার্মানি বানাতে চাইছে।